আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি বহুমুখী মেটিকুলাস ডিজাইনের যে ফাঁদ, সেই ফাঁদের মধ্যে পড়ে গেছে। আমরা জানি যে গত 15 বছরে যে আধিপত্যবাদী শাসন, যেটিকে এখন ফ্যাসিবাদী শাসন হিসেবে অভিহিত করা হচ্ছে, ওই সময়টিতে বিএনপির মধ্যে অন্তত 3 থেকে 4টি গ্রুপ, তারা পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাতে লিপ্ত ছিল। আর এ সকল গ্রুপ কেউ ভারতপন্থী, কেউ চীনপন্থী, কেউ আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছিল, আর কেউ কেউ তার বাসায় কয়েকজন ইউরোপীয় যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন তাদেরকে দাওয়াত করে একবেলা খাইয়ে তারা তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন দলের মধ্যে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি। আরেকটি পক্ষ ছিলেন যারা ঘন ঘন দিল্লি যেতেন, কলকাতা যেতেন, বলতেন আমরা দিল্লির লোক। কেউ কেউ ডিজিএফআই লোক, আবার সরকারের সঙ্গে, মানে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তলে তলে ভালো সম্পর্ক রয়েছে, এরকম শীর্ষ নেতাদের কয়েকজন দলের মধ্যে বেশ প্রভাবশালী ছিলেন। তারা মাঝে মধ্যে গ্রেপ্তার হতেন নিজেরা, আবার তাদের হুকুমে বা তাদের ইচ্ছায় দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে যে সকল লোক সরকারপন্থী বলে পরিচালিত ছিল, তাদের যে যারা প্রতিপক্ষ ছিলেন দলের মধ্যে, তারা জেলে যেতেন, অপদস্থ হতেন, মামলা মোকদ্দমায় পড়তেন। এগুলো আওয়ামী লীগ জমানাতে রীতিমতো ওপেন সিক্রেট ছিল। তার আগে যদি ধরেন 1/11-এর সময়, 1/11-এর সময় স্পষ্টতই কয়েকটা ভাগ। একটি ভাগ হলো সংস্কারবাদী, আর একটা ভাগ হলো প্রো বিএনপি, তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি যাদের অবিচল আস্থা ছিল। এই দুটো ভাগের বাইরে আবার হাওয়া ভবনপন্থী, তারেক রহমানপন্থী বনাম বেগম খালেদা জিয়াপন্থী, এটা ছিল উপগ্রুপ। এই ছিল 1/11-এর সময়টিতে। আরেকটি গ্রুপ ছিল যারা অ্যাবান্ডেন্ট, দুর্নীতিবাজ, এবং দলের নেতাকর্মী মনে করতো যে এদের কারণে মূলত দলের পতন হয়েছে। এখন যেভাবে সালমান এফ রহমান, আনিসুল হক, এস আলম, সামিদ গ্রুপ, এদেরকে যেভাবে মীর জাফর মনে করছে আওয়ামী লীগের লোকজন, ঠিক একইভাবে 1/11-এর সময়টিতে বিএনপির অনেক নেতাকর্মী, অন্তত চিহ্নিত 50 থেকে 60 জন শীর্ষ এবং জুনিয়র কর্মকর্তা, যাদের বিরাট অংশ বেগম জিয়ার কাছাকাছি থেকে হারিস চৌধুরীর নেতৃত্বে একটা আন্ডারওয়ার্ল্ড গড়ে তুলেছিল। আরেকটি গ্রুপ হাওয়া ভবনের নেতৃত্বে থেকে তারা একটা আন্ডারওয়ার্ল্ড, প্যারালাল আন্ডারওয়ার্ল্ড গড়ে তুলেছিল। তো এদের মধ্যে যে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, কাটাকাটিতে বিএনপির যে সর্বনাশ হয়েছে, বিএনপিকে ক্ষমতা হারাতে হয়েছে, এ কারণে বিএনপির নেতা এবং কর্মী টপ থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে বিতর্কের ঊর্ধ্বে রেখে নিচের যারা লেভেল, তাদের সবাইকে আলাদা করে গালাগাল করত। তো এই যে প্রথমে দুটো গ্রুপ, তারপরে দুটো সাব গ্রুপ, আর সর্বশেষ দুর্নীতিবাজ গ্রুপ, এভাবে ছিল 1/11 পর্যন্ত। তো দুর্নীতিবাজ যে গ্রুপটি, তারা আওয়ামী লীগের জমানাতে অনেকে জেলে ছিলেন, অনেকে দেশের বাইরে পালিয়েছিলেন। কিন্তু এই বিপ্লবের পর সবার আগে, এমনকি জেলখানার দরজা খুলে দেওয়ার আগে, আওয়ামী লীগের যে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচার যে জায়গাগুলোতে একেবারে মাখন ছিল, ঠিক সেই জায়গাগুলো দখল করার জন্য ওই যে চক্রটি দুর্নীতিবাজ ছিল, যাদের কারণে 1/11 অনিবার্য হয়ে পড়েছিল, এবং যাদের মধ্যে ভাইয়া গ্রুপ, আম্মা গ্রুপ হিসেবে চিহ্নিত ছিলেন, তারা এক হয়ে গেল। তারা এক হয়ে ওই জেলখানা থেকে যে সকল সন্ত্রাসী বেরোলো, তাদের নেতৃত্ব গ্রহণ করে টোটাল কমপ্লিটলি ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে টিল নাও। এবং এদের কারণে যাদের সঙ্গে বিএনপির আসলে কোনো যোগাযোগ নেই, এমনকি তারেক রহমান সাহেবের সঙ্গে কিন্তু এদের যোগাযোগ নেই। কয়েকজন দলের পোর্টফোলিওতে আছেন, কিন্তু তারেক রহমান সাহেব হয়তো জানেন না যে তার জানি দুশ্মন, এবং
তাকে এবং তার দলকে ক্ষমতাচ্যুত করে 1/11 ঘটনার জন্য যারা দায়ী সেই সমস্ত লোকের সঙ্গে দলের এই পদধারী লোকের সংযোগ আছে, এটা এখনো পর্যন্ত তিনি বিশ্বাস করতে পারছেন না। এটা হলো তার ট্র্যাজেডি। তো সেই গ্রুপটি গত 14 মাস ধরে মূলত ফাইন্যান্সিয়াল ম্যাটার, চাঁদাবাজির ম্যাটার যা কিছু আছে, এমনকি দলের মনোনয়ন পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে, দলের অন্যান্য প্রভাবশালী নেতাদেরকে ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, লোভ দেখিয়ে। তারা যাচ্ছে না, তারা ডেকে পাঠাচ্ছে, তারা কোথাও যাচ্ছে না, কিন্তু তারা টেলিফোন করছে, তাতে কিন্তু কাজ হয়ে যাচ্ছে অনেকটা সেই আন্ডারওয়ার্ল্ডের ডনের মতো। তো এটা জাস্ট একটা বাস্তব সমস্যা। এর বাইরে গত 14টি মাসে যেটি আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি সেটি হলো বিএনপিকে জলে স্থলে অন্তরিক্ষে বন্ধুহীন করার জন্যে, বিএনপিকে জলে স্থলে অন্তরিক্ষে অসংখ্য শত্রু মোকাবেলা করার জন্য বা মুখোমুখি করার জন্য অনেকগুলো মেটিকুলাস ডিজাইন তৈরি করা হয়েছে। প্রথমত হলো পশ্চিমের সঙ্গে বিএনপির যে সম্পর্কটি, এই সম্পর্কটি যেন ভালো না হয়, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার সঙ্গে। এই জন্য একটি চক্র কাজ করছে বিএনপির ভেতরে। এই জন্য একটি চক্র কাজ করছে আওয়ামী লীগের, জামাতের, এমনকি সরকার এবং গোয়েন্দা সংস্থার লোকগুলো। ফলে গত 14 মাসে আপনি দেখেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার যে দৃষ্টিভঙ্গি বিএনপি সম্পর্কে কতবার পরিবর্তন হয়েছে। দ্বিতীয়ত, বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে চমৎকার একটি নির্বাচন করে তারা ক্ষমতা আসার জন্য, এবং এই বিষয়টিকে তারা যত সহজ মনে করেছিল, জনাব তারেক রহমান সাহেব কিন্তু অতটা সহজ মনে করেননি। তিনি সুদূর প্রবাসে থেকেও যেটি বলার চেষ্টা করেছেন যে এবারের নির্বাচনটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল মনে হয়। তিনি আরো বলার চেষ্টা করেছেন যে যত সহজে আপনারা ক্ষমতা যাওয়ার চিন্তা করছেন, পরিবেশটা কিন্তু অত সহজ হবে না। দলের চাঁদাবাজ, যাকে বলা হয় মাস্তান, আদিবাজী লোক যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন। কয়েক হাজার সেই অবাধ্য নেতাকর্মীকে, দুষ্ট প্রকৃতির নেতাকর্মীকে তিনি বহিষ্কার করেছেন, কিন্তু ফলাফল হিতে বিপরীত হয়েছে। সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক অন্তত 14 মাসে বা 15 মাসে 3, 15, 45 বার গোপনে এবং প্রকাশ্যে একবার ভালো হয়েছে, একবার খারাপ হয়েছে। আরো অবাক করার বিষয় হলো যে সরকার এবং বিএনপি একে অপরকে কেউ বিশ্বাস করছে না। একেবারে প্রথম দিন থেকে তারা বিশ্বাসের অভিনয় করছে, বন্ধুত্ব করার জন্য তারা অভিনয় চালিয়ে যাচ্ছে, কিন্তু একে অপরকে, যেটাকে নিখাত সম্পর্ক বলা হয়, বন্ধুত্ব বলা হয়, এটি সরকারের সঙ্গে বিএনপির কখনো হয়নি। এই গেল এক। এর বাইরে এনসিপি, জামাত, এদের সঙ্গে তারা 100 বার, মানে গত 15 মাসে 100 বার শত্রুতা করার চেষ্টা করেছে, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করেছে এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে তাদেরকে আঘাত করতে হবে, সাস্টেইন করতে হলে তাকে আঘাত করতে হবে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়ে আবার বিএনপি সেখান থেকে ফেরত এসেছে। তাহলে সরকারের সাথে গেল, প্রধান দুটিও রাজনৈতিক শক্তির সঙ্গে গেল, আর থার্ড, সেনাপ্রধানের সাথে তাদের সম্পর্ক কেমন হবে, তারপর আওয়ামী লীগ সম্পর্কে তাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা কেমন হবে, তারপর অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কিভাবে বন্ধুত্ব করবে, এই বিষয়গুলোর মধ্যেও তারা টানাপোড়েনের মধ্যে এখন পর্যন্ত আছে। কোনো একটি বিষয় সেই 14 মাস আগে তারা যেটা বলেছে ওটার উপর আজ অবধি তারা স্থির থাকতে পারেনি, যেটিকে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্ট থাকা, প্রেডিক্ট থাকা, স্থির থাকা এবং মজবুতি, যেটিকে বলা হয় দৃঢ়তা, আয়রন ম্যানশিপ, এটা মানে যে যে রাজনীতিতে খুব বেশি দরকার, সেই জায়গাটিতে বিএনপি খুব ডেন্ট অ্যান্ড বেন্ড, ডানে বামে গিয়ে ঠিক যেভাবে আপনার
যে কোনো জায়গাতে একটি গর্ত তৈরি হয়, বা আমরা যেটাকে ঢেউ বলি, তারপরে শেষে মানে ডেন্ট অ্যান্ড বেন্ড, বেন্ড মানে বাঁকানো, গাছ যেমন বাতাসে হেলে দিলে এটাকে বেন্ড, মাথা নোয়ানো, এটাকে বলা হয় বেন্ড। আর ডেন্ট হলো আপনার জাস্ট পড়ে যাওয়া, একটা টিনের ঘরে ওই যে যাকে বলা হয় আপনি একটা ঘুষি দিলেন বা একটা আঘাত করলেন, ওটা যে ডেবে গেল, এটাকে বলা হয় ডেন্ট। তো এখন এই জিনিসগুলো ডেন্ট এবং বেন্ড বিএনপি গত 15 মাসে এতবার হয়েছে যে এগুলো আবার তারা পরবর্তীতে ঢাকার চেষ্টা করেছে, ডান দিক থেকে হেলে বাম দিকে গিয়েছে, আবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে। তো এই সকল কর্মকাণ্ড করার ফলে তাদের যেটি হয়েছে, তাদের ভিতরে যে এলাস্টিসিটি রয়েছে, আপনারা ছোটবেলাতে সবাই মানে রাবারের প্যান্ট পরেছেন, হাফ প্যান্ট বা ফুল প্যান্ট বা পাজামা। তো বারবার যদি আপনি রাবারকে টানা হেঁচড়া করেন, তাহলে ওটার যে একটা স্বাভাবিক মানে বাড়ার বা সংকুচিত হওয়ার, প্রসারণ এবং সংকুচিত হওয়ার যে ক্ষমতা থাকে, এটা একসময় জিরো হয়ে যায়, ওটা দড়ির মতো হয়ে যায়, মানে আপনি টানলেও আর ছিঁড়ে যাবে, আর ওটাকে কোনো অবস্থাতে ছোট করা যায় না। এটাকে এলাস্টিসিটির যে পাওয়ার বলা হয়, এই পাওয়ারটা জিরো হয়ে যায়। তো বিএনপি যে তার স্বাভাবিক একটা এলাস্টিসিটি দেখাবে, কখনো নরম হবে, গরম হবে, এটা এত বেশি পরিমাণ হয়ে গেছে, এখন এই দলটির সংকোচন এবং প্রসারণ এই দুটার শক্তি হারিয়ে তারা ফেলেছে। ফলে বিএনপি যদি হুমকি দেয়, এখন সরকার সেই হুমকিকে ভয় পাচ্ছে না। আবার বিএনপি যদি নীরব হয়ে যায় যে আমরা কিছুই করবো না, জিকির করবো সারাক্ষণ, এটাও সরকার তাদেরকে স্বস্তি দিচ্ছে না। এই কারণ হলো এত বড় একটা দল, এটা তো নির্বিষ নয়, কাজেই তারা শান্তশিষ্ট থাকতে পারবে না। ফলে তাদের যে এলাস্টিসিটি, এটি নেই, তারা একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তারা গোল হতে পারছে না, তারা একত্র হতে পারছে না। তো এই অবস্থাতে তারা যে কাজটি করেছে, একুলো হারিয়ে ফেলেছে, ওকুলো হারিয়ে ফেলেছে, নিত্য নতুন শত্রু তৈরি করে ফেলেছে, আর বিশ্বস্ত বন্ধু যারা তাদের বিপদের দিনে ছিল, সে সকল মানুষের কাউকে কাউকে তারা দূরে সরিয়ে দিয়েছে, কেউ কেউ দূরে সরিয়ে গিয়েছে, অনেকে শত্রু তৈরি হয়ে গেছে, এবং অনেকে খুব বিখ্যাত লোক, বিএনপির খুব বিখ্যাত লোক, মন্ত্রী পর্যায়ে বিএনপি যাদেরকে নিয়োগ দিয়েছিল, এবং বিএনপি যাদের জন্য অনেক কিছু করেছে, এবং তারাও বিএনপির জন্য জীবনটাই শেষ করে দিয়েছে, এই সকল মানুষ এখন জামাতে চলে গেছে, হেফাজতে চলে গেছে, তারা বিএনপির নাম শুনতে পারে না, তারেক রহমান সাহেবের নাম শুনতে পারে না। এটি নিয়ে মিডিয়ার যে কিছু বিষয়াদি রয়েছে, আমি যেগুলো জানি ইন ডিটেলস আর একটা ভিডিও করব। কাজে এই যে সবকুল হারানো বিএনপি এখন কোন কুলে গিয়ে শেষ পর্যন্ত আশ্রয় নেয়, বা কোন তীরে গিয়ে তারা দাঁড়ায়, এবং কিভাবে তারা ক্রিয়া এবং প্রতিক্রিয়া দেখায়, সেটি দেখার বিষয়। আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এমন একজন ব্যক্তি তার জন্য দোয়া করছেন, যেটি অনেকের কাছে মনে হতে পারে নাটক, মনে হতে পারে হাস্যকর, মনে হতে পারে, আবার অনেকের কাছে বিষয়টি ভালোও লাগতে পারে, দুদিকই আছে। এবং সেই ব্যক্তিটি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আবার অনেকে তার এই যে শুভ কামনা খালেদা জিয়ার প্রতি আমরা সত্যি সত্যি ধরে নিতে চাই, তিনি আন্তরিকতার সঙ্গে তার জন্য প্রার্থনা করছেন। যদি তাই হয়ে থাকে, অনেকে আবার এমনটিও খোঁজার চেষ্টা করতে পারেন, বোঝার চেষ্টা করতে পারেন যে সত্যি সত্যি বাংলাদেশের আগামী রাজনীতি সুস্থ ধারার দিকে যাচ্ছে কিনা। শেখ হাসিনা তার খালেদা জিয়ার জন্য গভীর উদ্বিগ্ন, এমন খবর দিয়েছে ভারতের অন্যতম বার্তা সংস্থা IANS। তারা ইমেইলে শেখ হাসিনার একটি ইন্টারভিউ করেছে, যেটিকে তারা এক্সক্লুসিভ হিসেবে উল্লেখ করেছে, এক্সক্লুসিভ ইন্টারভিউ। এর শিরোনাম দেওয়া হয়েছে গ্রেভলি কনসার্ন ফর খালেদা জিয়া সেজ বাংলাদেশ এক্স PM শেখ হাসিনা, ব্র্যাকেটে লেখা IANS এক্সক্লুসিভ। এখন শেখ হাসিনা সম্পর্কে যেটি বলা হচ্ছে এখানে, যে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন, খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালে নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন, আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন।
তিনি যে উদ্বিগ্ন, তিনি খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন, আমি মন্তব্য করছিলাম যে এই বিষয়টি নেগেটিভ পজিটিভ বা অনেকে ক্রিটিকও করতে পারেন, যেভাবে হচ্ছে নিতে পারেন, তার নিশ্চয়ই কারণ রয়েছে। কারণটি হচ্ছে গত 54 বছরের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই দুই নারী, এই দুজন মানুষ 30 বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিচালনা করেছেন। কিন্তু তাদের মধ্যে একসময় এমন চরমতর বৈরী সম্পর্ক ছিল, যেটিকে নিয়ে বিদেশি গণমাধ্যম এমন হেডলাইনও করেছে, দুই বেগমের লড়াই, কটাক্ষ করে এমন মন্তব্য তারা করেছিল। আর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় অনেক ধরনের নাটক করা হয়েছে। শেখ হাসিনা সরকার অনুমতি দেয়নি, বরং খালেদা জিয়ার হাসপাতালে যাওয়া নিয়ে তিনি প্রকাশ্যে সংবাদ সম্মেলনও কটাক্ষ করেছেন। নিশ্চয় আপনাদের অনেকে মনে আছে যে তিনি মন্তব্য করেছিলেন, বয়স হয়েছে 80 ছুঁই ছুঁই, এত চিকিৎসার প্রয়োজন কেন, বাকিটুকু আর বললাম না। তো একজন রানিং প্রাইম মিনিস্টার আর একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন কিভাবে, সেই সময় আমি নিজেও এর সমালোচনা করেছিলাম। আবার 75-এর পরে বাংলাদেশের ইতিহাসে যে পৈশাচিক বর্বরচিত নারকীয় ইতিহাস নির্মিত হলো এদেশে, আরজেস গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এবং ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন তিনি সংসদে দাঁড়িয়ে কি মন্তব্য করেছিলেন সেটিও আমাদের মনে আছে। তিনি মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনা নিজে ভ্যানিটি ব্যাগে করে ওই বোমা নিয়ে সমাবেশ স্থলে গিয়েছেন, নিজের সমাবেশে নিজের লাইফকে রিস্কের মধ্যে রেখে বোমা হামলা করবেন। এই ধরনের মন্তব্য আমরা কোনো শিশু বা অন্য কারোর কাছ থেকে আমরা আশা করতে পারি না। খালেদা জিয়া এই ধরনের মন্তব্য করেছিলেন। এখন শেখ হাসিনা শুভকামনা জানিয়েছেন, এটিকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সুবাতাসের কোনো লক্ষণ খুঁজে দেখার আমরা চেষ্টা করব কিনা, সেটি মূলত আলোচনার বিষয় হওয়ার কথা। সারা দেশের মানুষ যখন খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন, তখন শেখ হাসিনার এই দোয়াটুকু নিশ্চয়ই আমাদেরকে অনেক বেশি আশান্বিত করে তোলে সুস্থ রাজনৈতিক ধারা পুনঃপ্রবর্তনের জন্য। যদিও বিএনপির দাবি খালেদা জিয়া যে গভীর সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, এর জন্য আওয়ামী লীগ দায়ী। তার কারণ বলছিলাম, এটা তো সত্য কথা, আওয়ামী লীগের সময় তার সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি মেলেনি। তবে যাই হোক, একটি মন্তব্য আমি করতে চাই, সেটি হচ্ছে এদেশের অস্তিত্ব রক্ষার জন্য, দেশে বিদেশি অনেক ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বা জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমার বিশ্বাস একসময় এই দুটি দলকে একসাথেই রাজপথে নামতে হবে। এটি আমার দৃঢ় বিশ্বাস, আমার একান্ত ব্যক্তিগত ধারণা। সেই সময়টি যত দূরেই হোক কিংবা কাছের হোক। যে -2 ফর্মুলা, -4 ফর্মুলার কথা নানানভাবে শোনা যাচ্ছে, সেগুলোর একটা চেষ্টা রয়েছে, এ কথাও বিশ্বাস করি। তবে যতই -2 ফর্মুলা ব্যক্তিকেন্দ্রিক বা -4 ফর্মুলা অথবা দুটি দলকেই একেবারে ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা, ষড়যন্ত্র, অপচেষ্টা যতই চলুক না কেন, আমি আর একটা জিনিস বিশ্বাস করি, সেটি হচ্ছে অন্তত আগামী 50 বছরের মধ্যে এই দুটি দলকে একেবারে শেষ করে দেওয়া, নিশ্চিহ্ন করা কোনোভাবেই সম্ভব নয়। এই দুটি রাজনৈতিক দলের শেকড় দেশের প্রতিটি স্থানের প্রতিটি শেকড়ে এমনভাবে গ্রথিত যে সহজে এই দুই দলের যে সমর্থক গোষ্ঠী রয়েছে তাদেরকে অন্য কিছুতে আকৃষ্ট করা সম্ভব না। যতই এই দুই দল খারাপ কাজ করুক না কেন, এটি সম্ভব নয়। অতএব
শেখ হাসিনা খালেদা জিয়ার জন্য তার ফিলিং যদি তিনি সত্যি সত্যি এভাবে প্রকাশ করে থাকেন, এটি আমাদের জন্য একটি সুখবর। আমরা এটিকে ইতিবাচক হিসেবেই দেখতে চাই। অন্য আরো অনেকে যেভাবেই দেখতে চান না কেন, দেখার চেষ্টা করুন না কেন, আমরা এটিকে অবশ্যই পজিটিভ আকারে দেখতে চাই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।